এই 9 জন চিকিৎসক সম্পর্কে যতগুলো গুরুত্বপূর্ণ এমসিকিউ কোশ্চেন হবে বা হতে পারে সেগুলো তোমাদের এই ক্লাসের শেষে আমরা স্ক্রিনে দিয়ে দেব। তোমরা কতগুলো অ্যান্সার করতে পারছো আজকের ক্লাস দেখে অবশ্যই কমেন্ট করে জানাও। বাঙালির বিজ্ঞান চর্চার ইতিহাস এই নিয়ে আমরা আলোচনা করছিলাম। আমরা বাঙালির বিজ্ঞান চর্চার ইতিহাস নিয়ে আলোচনা করার ক্ষেত্রে মূলতভাবে তোমাদের দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারে 3টি বিষয়ে এই সম্পূর্ণ অধ্যায়টি ভাগ করা ছিল। সে 3টি বিষয় ছিল চিকিৎসা ক্ষেত্রে বাঙালির অবদান, দ্বিতীয় কারিগরি ক্ষেত্রে বা কারিগরি শিল্প ক্ষেত্রে বাঙালির অবদান, এবং তৃতীয় হলো রবীন্দ্র বা ঠাকুর পরিবারের সদস্যদের দ্বারা বিজ্ঞান চেতনা বা বিজ্ঞান চর্চা। তো মূলতভাবে আমরা আলোচনা করছিলাম চিকিৎসা বিজ্ঞানে বাঙালির অবদান নিয়ে, এবং এই আলোচনার ক্ষেত্রে আমরা 2 জন চিকিৎসক সম্পর্কে জেনেছিলাম। এই 2 জন চিকিৎসক কারা কারা ছিলেন? একজন হলেন ডক্টর নীলরতন সরকার এবং আরেকজন হলেন ডক্টর রাধা গোবিন্দ কর। তো এই 2 জন ব্যক্তি সম্পর্কে আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। তো তোমরা যদি আমাদের এই বিজ্ঞান চর্চার ইতিহাস সম্পর্কের যে আলোচনা পর্ব তার প্রথম পর্বটি না দেখে থাকো, অবশ্যই আমাদের আই বাটনে ক্লিক করে তোমরা সেই ভিডিও দেখে নিতে পারো। আজকে আমরা পরবর্তী যেসব গুরুত্বপূর্ণ ব্যক্তিরা রয়েছেন, চিকিৎসকরা রয়েছেন, তাদের সম্পর্কে জানব। আজকের আলোচনায় শুরুতে আমরা জানব 3 নম্বর যিনি ছিলেন তিনি হলেন কাদম্বিনী গাঙ্গুলি। কাদম্বিনী গাঙ্গুলি বা গঙ্গোপাধ্যায় বা বসু। এখন বসু কেন না, কাদম্বিনী আসলে কাদম্বিনীর যে বিয়ের আগে তার নাম ছিল কাদম্বিনী বসু। বিয়ের পর অবভিয়াসলি তার টাইটেল পরিবর্তন হয়েছে, ফলে তিনি গাঙ্গুলি হয়েছে। তিনি বা তাকে আমাদের মহিলা সমাজের পথিকৃৎ বলা চলে, কারণ তার আগে পর্যন্ত উচ্চশিক্ষায় মহিলাদের ভাগিদারি সেরকম ছিল না বা ছিলই না। এই কাদম্বিনী বসু বা কাদম্বিনী গাঙ্গুলি হলেন প্রথম মহিলা যিনি প্রথম স্নাতক পাশ করেন। তাহলে কাদম্বিনী গাঙ্গুলি প্রথম স্নাতক পাশ করা মহিলা। যদি বলা হয় কত খ্রিস্টাব্দে তিনি স্নাতক পাশ করেন, না তিনি 1882 খ্রিস্টাব্দে স্নাতক পাশ করেন। কত খ্রিস্টাব্দে? 1882 খ্রিস্টাব্দে। পরীক্ষায় সাল দেয় না খুব একটা, সুতরাং নিজের এত চাপ বাড়িয়ে লাভ নেই। সুতরাং শুধুমাত্র মনে রাখবে কাদম্বিনী গাঙ্গুলি হলেন প্রথম স্নাতক পাশ করা মহিলা। এই কাদম্বিনী গাঙ্গুলির সাথে আরেকজন মহিলা ছিলেন যিনি সেই বছরেই স্নাতক পাশ করেন, তিনি হলেন চন্দ্রমুখী বসু। তাহলে কাদম্বিনী গাঙ্গুলির সাথে আর একজন ছিলেন যার নাম হচ্ছে চন্দ্রমুখী বসু। তিনিও কিন্তু কাদম্বিনী গাঙ্গুলির সাথে স্নাতক পাশ করেন, কিন্তু প্রথম কাকে বলা হয়? কাদম্বিনী গাঙ্গুলিকে। দ্বিতীয়, এই কাদম্বিনী গাঙ্গুলি প্রথম বিলেতি ডিগ্রিধারী মহিলা ডাক্তার। ডিগ্রিধারী মহিলা ডাক্তার। মোটামুটি ভাবে মহিলাদের যে প্রথম যে বিষয়গুলো আছে সেগুলো কাদম্বিনী গাঙ্গুলি। তাহলে তিনি হলেন প্রথম স্নাতক, তিনি হলেন প্রথম বিলেতি ডিগ্রিধারী ডাক্তার। তিনি কাকে বিবাহ করেছিলেন? না তিনি এই যে বললাম যে স্নাতক এবং ডাক্তারি হওয়ার আগে তিনি বিবাহ করেছিলেন দ্বারকানাথ গাঙ্গুলিকে। দ্বারকানাথ গাঙ্গুলি বা গঙ্গোপাধ্যায়কে বিবাহ করেছিলেন, এবং এই দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়
কিন্তু খুব বেশি সাপোর্ট করতেন মহিলাদের শিক্ষার দিক থেকে। সুতরাং তারই সহযোগিতায়, তারই সাপোর্টে কাদম্বিনী বসু বা কাদম্বিনী গাঙ্গুলি প্রথম স্নাতক হন, তারপর বিলেতে যান, সেখানে ডাক্তারি ডিগ্রি লাভ করেন। মোটামুটিভাবে কাদম্বিনী গাঙ্গুলি সম্পর্কে এইটুকু তথ্য তোমাদের জানলেই যথেষ্ট। এরপরে আমরা আরেকজন ব্যক্তির নাম জানবো, তিনি হলেন মহেন্দ্রলাল সরকার। তাহলে 4 নম্বরে জানবো মহেন্দ্রলাল সরকার। মহেন্দ্রলাল সরকার, এই মহেন্দ্রলাল সরকার কে ছিলেন না, তিনি ছিলেন একজন হোমিওপ্যাথি চিকিৎসক। তিনি কি ছিলেন? একজন হোমিওপ্যাথি চিকিৎসক। তাহলে মহেন্দ্রলাল সরকার ছিলেন একজন হোমিওপ্যাথি চিকিৎসক। তিনি কি করেছিলেন না, আমরা জানি রামকৃষ্ণ পরমহংসদেব। তো রামকৃষ্ণ পরমহংসদেবের একটা রোগ হয়েছিল। কি রোগ? কর্কট রোগ। সেই কর্কট রোগের নিরাময় করেছিলেন, যার কারণে রামকৃষ্ণদেবের শিষ্যরা কিন্তু এই মহেন্দ্রলাল সরকারের অনুগত হয় বা তার শরণে আসে। এছাড়া কি করেছিলেন? যাদবপুরে তিনি একটি সংস্থা প্রতিষ্ঠা করেছিলেন। যাদবপুরে তিনি একটি সংস্থা প্রতিষ্ঠিত করেছিলেন। সংস্থাটির নাম ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স। তাহলে কি করেন? এক যাদবপুরে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর কাল্টিভেশন অফ সায়েন্স নামে একটি সংস্থা প্রতিষ্ঠা করেন। আর কি করেছিলেন? তিনি বা তার পরামর্শে, এটা খুবই গুরুত্বপূর্ণ না, তার পরামর্শে তৎকালীন ব্রিটিশ সরকার যে ম্যারেজ অ্যাক্ট ছিল, সেই ম্যারেজ অ্যাক্টে পরিবর্তন আনে এবং বিবাহের জন্য বয়স 16 থেকে 18 বছর করা হয়। তাহলে আমরা বলতে পারি যে তার পরামর্শে, কার? মহেন্দ্রলাল সরকারের পরামর্শে, তার পরামর্শে বিয়ের বয়স 16 থেকে 18 করা হয়। কত নম্বর অ্যাক্টে? ম্যারেজ অ্যাক্ট 3, 1872। তাহলে ম্যারেজ অ্যাক্ট 3, 1872, এই আইন অনুযায়ী বিয়ের বয়স 16 থেকে 18 করা হয়। 3 জন ব্যক্তি সম্পর্কে জানলাম। এরপর আমরা জানবো আরেকজন ব্যক্তি, যার নাম লাল মাধব মুখোপাধ্যায়। তাহলে এখানে আমরা আরেকজন ব্যক্তি সম্পর্কে জানবো। আমাদের 3 নম্বর, 4 নম্বর হলো 5 নম্বর ব্যক্তি লাল মাধব মুখোপাধ্যায়। এরা কিন্তু সবাই চিকিৎসক, এরা সকলেই চিকিৎসক। আমরা কিন্তু এখন শুধুমাত্র চিকিৎসক সম্পর্কে জানছি। এই লাল মাধব মুখোপাধ্যায় ছিলেন একজন সুদক্ষ চক্ষু চিকিৎসক। তিনি চোখ নিয়ে পড়াশোনা করেছেন। এমনকি জয়পুরের মহারাজা তার চোখের সফল অপারেশন কিন্তু তিনি করেছিলেন। কে? এই লাল মাধব মুখোপাধ্যায়। এখন আমাদের পরীক্ষার জন্য এইগুলো ইম্পর্টেন্ট নয় যে তিনি কোন ইয়ার চিকিৎসক ছিলেন, তিনি কার চোখের অপারেশন করেছিলেন। আমাদের ইম্পর্টেন্ট হলো
না তিনি কি প্রতিষ্ঠা করেন, কিসের সভাপতি ছিলেন, এইসব জিনিসগুলো। তো ক্যালকাটা মেডিকেল অ্যাসোসিয়েশন একটা সংস্থা যার নাম ক্যালকাটা মেডিকেল অ্যাসোসিয়েশন, যেটা পরিবর্তিত হয়ে যার নাম হয়, পরিবর্তিত হয়ে যেটা নাম হয় ভারতীয় মেডিকেল অ্যাসোসিয়েশন বা ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন IMA এর প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন, তাহলে আরেকবার বলি, লাল মাধব মুখোপাধ্যায় ছিলেন ক্যালকাটা মেডিকেল অ্যাসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা সভাপতি, মানে প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন তিনি, এবং যেটা বর্তমানে পরিবর্তিত নাম হলো IMA অর্থাৎ ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন, অর্থাৎ দ্য ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। আর কি না, ব্রিটিশ সরকার তাকে রায় বাহাদুর উপাধি দিয়েছিলেন। তাহলে লাল মাধব মুখোপাধ্যায়কে ব্রিটিশ সরকার রায় বাহাদুর উপাধি দেন। আর তিনি কি করেছিলেন না, তিনি একজন চক্ষু বিশেষজ্ঞ ছিলেন, তার লেখা একটা গ্রন্থ বাংলায় অনুবাদ করেছিলেন। এইটা খুব ভালোভাবে মনে রাখবে। তিনি সি ম্যাকনামারা নামটা মনে রাখবে। সি ম্যাকনামারা নামে একজন চক্ষু বিশেষজ্ঞ অর্থাৎ তিনিও একজন ডাক্তার ছিলেন। সি ম্যাকনামারা নামে একজন চক্ষু বিশেষজ্ঞর লেখা বই, যে বইটার নাম আ ম্যানুয়াল অফ দি ডিজিজ অফ দি আই, চক্ষু বিশেষজ্ঞর লেখা বই, যেটার নাম কি বললাম, যেটার নাম আ ম্যানুয়াল অফ দ্য ডিজিজ অফ দি আই, দ্য ম্যানুয়াল অফ দ্য ডিজিজ অফ দ্য আই নামে যে গ্রন্থের বা এই গ্রন্থের বাংলা অনুবাদ করেন এবং এর নাম কি দেন, এর নাম দেন অক্ষিতত্ত্ব। কি নাম দেন? অক্ষিতত্ত্ব নামে। তাহলে আবার বলি, লাল মাধব মুখোপাধ্যায় ছিলেন একজন চক্ষু চিকিৎসক। তিনি ক্যালকাটা মেডিকেল অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন। ব্রিটিশ সরকার তাকে রায় বাহাদুর উপাধি দেয়। আর কি করেন, সি ম্যাকনামারা নামে একজন চক্ষু বিশেষজ্ঞ ছিলেন, তার লেখা বই দ্য ম্যানুয়াল অফ দ্য ডিজিজ অফ দ্য আই, এই গ্রন্থটার বাংলা অনুবাদ করেন এবং নাম দেন অক্ষিতত্ত্ব। তাহলে এখান থেকে এই অংশটুকু মনে রাখবে। এরপর আমরা যে ব্যক্তিটা সম্পর্কে জানব, তিনি হলেন বনবিহারী মুখোপাধ্যায়। বনবিহারী মুখোপাধ্যায় ছিলেন একাধারে একজন চিকিৎসক, সেই সঙ্গে একজন ব্যঙ্গ সাহিত্যিক এবং কার্টুন নির্মাতা, মানে তিনি ব্যঙ্গ সাহিত্য রচনা করতেন এবং ব্যঙ্গচিত্র, ব্যঙ্গ কার্টুন এইসব কিছু কিন্তু তিনি তৈরি করতেন। আর চিকিৎসক তো ছিলেনই।
তিনি কলকাতা মেডিকেল কলেজের অধ্যক্ষ ছিলেন বা অধ্যাপক ছিলেন। তিনি কলকাতা মেডিকেল কলেজের অধ্যাপক ছিলেন। খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেটা হলো, এই বনবিহারী মুখোপাধ্যায় ছিলেন বনফুলের শিক্ষক। বনফুলকে তোমরা জানো, বনফুল হলো বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম। তাহলে এই বনফুল তাহলে কে? বলাইচাঁদ মুখোপাধ্যায় এনার শিক্ষক ছিলেন এই বনবিহারী মুখোপাধ্যায়। মনে রইল? তাহলে বলাইচাঁদ মুখোপাধ্যায়ের শিক্ষক ছিলেন বনবিহারী মুখোপাধ্যায়। তাকে কেন্দ্র করে বা তার জীবনী নিয়ে এই বনফুল লিখে ফেলেন তার একটি গ্রন্থ, যেটার নাম হলো অগ্নিস্বর। তাহলে এই অগ্নিস্বর গ্রন্থটার রচয়িতা কে? বনফুল বা বলাইচাঁদ মুখোপাধ্যায়। কাকে অবলম্বন করে বা কার জীবনী অবলম্বন করে লেখা হয়? বলাইচাঁদ মুখোপাধ্যায় তার শিক্ষক বনবিহারী মুখোপাধ্যায়ের জীবনী অবলম্বনে রচনা করেন অগ্নিস্বর গ্রন্থটি বা অগ্নিস্বর উপন্যাসটি। এই অগ্নিস্বর উপন্যাসের পরবর্তী ক্ষেত্রে চলচ্চিত্র তৈরি হয়। কে তৈরি করেন? এই বনফুলের ভাই অরিন্দম মুখোপাধ্যায়। বনফুলের ভাই অরিন্দম মুখোপাধ্যায় এই অগ্নিস্বর নামেই একটি চলচ্চিত্র তৈরি করেন, যার অভিনয় করেছিলেন উত্তম কুমার। তো মোটামুটিভাবে এইটা ভালো করে মনে রাখবে। এছাড়াও এই বনবিহারী মুখোপাধ্যায়কে সংস্কৃত কলেজ থেকে কাব্য তীর্থ উপাধি দেওয়া হয়। তাহলে বনবিহারী মুখোপাধ্যায়কে কাব্যতীর্থ উপাধি দেওয়া হয় কোথা থেকে? সংস্কৃত কলেজ থেকে। প্রথমেই বলেছি তিনি একজন ব্যঙ্গ সাহিত্যিক ছিলেন। তিনি একজন ব্যঙ্গ ছবি বা ব্যঙ্গাত্মক চিত্রকর ছিলেন। সুতরাং তার তৈরি করা অনেক ছবি, অনেক সাহিত্য রচনা বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হতো। সে পত্রিকাগুলো কি কি? শনিবারের চিঠি, বঙ্গবাণী, মাসিক বসুমতী, ভারতবর্ষ প্রভৃতি পত্রিকায় প্রকাশিত হতো। এখন এইগুলো হচ্ছে খুবই ভিতরের জায়গা, এখান থেকে মোটামুটিভাবে প্রশ্ন আসে না। তো এই বনবিহারী থেকে আসা প্রশ্নের মধ্যে রয়েছে তাহলে তিনি বা তাকে কেন্দ্র করে বা তার জীবনী নিয়ে লেখা উপন্যাসটার নাম কি, কে রচনা করেন, সেইটার তিনি কি উপাধি পেয়েছিলেন। আরেকটা বিষয় রয়েছে যে এই বনবিহারীকে কেন্দ্র করেই, তাকে কেন্দ্র করে ব্যাপরোয়া নামে একটা গোষ্ঠী তৈরি হয়। ব্যাপরোয়া গোষ্ঠী গঠিত হয় এবং পরবর্তীকালে 1923 খ্রিস্টাব্দে বিষ্ণুচরণ ভট্টাচার্যের সম্পাদনায়, তাহলে পরবর্তীকালে 1923 খ্রিস্টাব্দে বিষ্ণুচরণ ভট্টাচার্যের সম্পাদনায় ব্যাপরোয়া নামেই একটি পত্রিকা প্রকাশিত হয়। তাহলে আমাদের এই বনবিহারী মুখোপাধ্যায় সম্পর্কে এইটুকু তথ্য তোমরা মনে রাখবে। কি তথ্য? না তাকে বা তার জীবনী নিয়ে লেখা
যে গ্রন্থটা বা উপন্যাসটা তার নাম হলো অগ্নিশ্বর, লিখেছেন বলাইচাঁদ মুখোপাধ্যায়। তাকে কাব্যতীর্থ উপাধি দেওয়া হয় কোথার থেকে? সংস্কৃত কলেজ থেকে। এই বনবিহারী মুখোপাধ্যায়কে কেন্দ্র করে বেপরোয়া গোষ্ঠী গঠিত হয় এবং পরবর্তীতে 1923 খ্রিস্টাব্দে বিষ্ণুচরণ ভট্টাচার্যের সম্পাদনায় বেপরোয়া নামে একটি পত্রিকা প্রকাশিত হয়। এরপরে আমরা আলোচনা করব পরবর্তী চিকিৎসক স্যার উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। তাহলে 7 নম্বরে স্যার উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। স্যার উপেন্দ্রনাথ ব্রহ্মচারী কে ছিলেন? না, স্যার উপেন্দ্রনাথ ব্রহ্মচারী ছিলেন একজন মেডিসিন এবং সার্জারির ডাক্তার। তাহলে স্যার উপেন্দ্রনাথ ব্রহ্মচারী ছিলেন একজন মেডিসিন এবং সার্জারির ডাক্তার এবং তিনি ফার্স্ট হয়ে গুডিস এবং ম্যাকলাউড স্বর্ণপদক পান। তাহলে প্রথমেই তিনি গুডিস এবং ম্যাকলাউড স্বর্ণপদক পান ফার্স্ট হয়ে। আর কি না, এই উপেন্দ্রনাথ ব্রহ্মচারীর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হলো সেটা হলো তিনি কালাজ্বরের প্রতিষেধক ইউরিয়া স্টিবামাইন আবিষ্কার করেছিলেন। তাহলে উপেন্দ্র কিশোর ব্রহ্মচারীর গুরুত্বপূর্ণ যেটা হলো সেটা হলো তিনি কালাজ্বরের প্রতিষেধক ইউরিয়া স্টিবামাইন নামক একটি রাসায়নিক আবিষ্কার করেন এবং এই আবিষ্কারের জন্যেই এই উপেন্দ্রনাথ ব্রহ্মচারী আমাদের কাছে স্মরণীয় হয়ে আছেন। আর কি করেছিলেন না, তার চিকিৎসা শাস্ত্রের বা চিকিৎসা বিজ্ঞান সম্পর্কিত একটি বই লিখেছিলেন। সে বইটির নাম কি? ট্রিটিজ অফ কালাজ্বর। তাহলে একটা বই লেখেন, বইটার নাম কি? বইটার নাম হলো ট্রিটিজ অফ কালাজ্বর, ডবল এ সম্ভবত। তাহলে ট্রিটিজ অফ কালাজ্বর যে গ্রন্থটা, সেই গ্রন্থটার রচয়িতাকে এই উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। আর কি না, 1934 খ্রিস্টাব্দে 1934 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার 1934 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার তাকে নাইট উপাধি দেন। নাইট উপাধি, হ্যাঁ, সেই নাইট উপাধি যে নাইট উপাধি রবীন্দ্রনাথ ঠাকুর জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের জন্য ত্যাগ করেছিল। তো এই নাইট উপাধি 1934 সালে উপেন্দ্রনাথ ব্রহ্মচারীকে ব্রিটিশ সরকার দেয় এবং এই নাইট উপাধি পেলে কি হয়, নামের আগে এই স্যার কথাটা জুড়ে যায়, সুতরাং তাকে স্যার উপেন্দ্রনাথ ব্রহ্মচারী বলে ডাকা হতে শুরু হয়। আর ব্রহ্মচারী রিসার্চ ইনস্টিটিউট বলে একটি প্রতিষ্ঠান তিনি প্রতিষ্ঠা করেছিলেন। ব্রহ্মচারী রিসার্চ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন। এই হলো আমাদের স্যার উপেন্দ্রনাথ ব্রহ্মচারী সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ আমরা জানছি। আমাদের ক্লাস তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাও এবং এই জায়গা থেকে
তোমরা যে যে প্রশ্নগুলো পাবে সেই প্রশ্নগুলোর অ্যান্সার তোমরা কতগুলো দিতে পারছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যেমনটা আমরা সিরিজের শুরুতেই বলেছি, প্রত্যেকটা ক্লাস শেষে তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা দিয়ে দেবো বা দেওয়া থাকবে। অবশ্যই সেই প্রশ্নগুলোর অ্যান্সার তোমরা দিতে পারছো কি না সেটা অবশ্যই আমাদেরকে জানাবে, এবং কতগুলো অ্যান্সার করতে পারলে নিজে নিজে সেগুলো অবশ্যই কমেন্ট করে লিখবে। এরপর আমরা যার সম্পর্কে জানব তিনি হলেন সুরেশ প্রসাদ সর্বাধিকারী। সুরেশ প্রসাদ সর্বাধিকারী। তাহলে 8 নম্বরে আমরা জানব সুরেশ প্রসাদ সর্বাধিকারী। এই সুরেশ প্রসাদ সর্বাধিকারী নামটা কি তোমরা আগে শুনেছ? আমি ক্লাস করতে করতে তো আমাদের যে প্রথম সিরিজ ছিল, প্রথম পর্ব, সেই প্রথম পর্বেই আমরা সুরেশ প্রসাদ সর্বাধিকার সম্পর্কে বলেছিলাম। তিনি কে ছিলেন না, তিনি একজন শল্য চিকিৎসক ছিলেন, অর্থাৎ সার্জারি ডাক্তার যাকে বলে, তিনি একজন সার্জন ছিলেন। তিনি যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের, তাহলে তিনি কি করেছিলেন? যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের চিকিৎসা করেছিলেন। কি চিকিৎসা করেছিলেন না, যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় বাঘের দ্বারা আক্রান্ত হয় এবং তার চিকিৎসা করে তাকে সুস্থ করেন, যার কারণে তিনি যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়কে নাম দেন বাঘা যতীন। তাহলে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের নাম বাঘা যতীন দেন কে? এই সুরেশ প্রসাদ সর্বাধিকারী। সুরেশ প্রসাদ সর্বাধিকারী বাঘা যতীন নাম দেয় কার? যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের। আর কি করেছিলেন? কলেজ অফ সার্জনস অ্যান্ড ফিজিশিয়ানস অফ বেঙ্গল নামে একটি বেসরকারি হাসপাতাল প্রতিষ্ঠা করেন। তাহলে কলেজ অফ সার্জন, তাহলে কলেজ অফ সার্জনস এবং ফিজিশিয়ানস অফ বেঙ্গল নামে বেসরকারি হাসপাতাল প্রতিষ্ঠা করেছিলেন। কে করেছিলেন? সুরেশ প্রসাদ সর্বাধিকারী। আর কি করেছিলেন না, তিনি প্রথম বিশ্বযুদ্ধের সময় অ্যাম্বুলেন্স পরিষেবা দিয়েছিলেন, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের সময় আপাতকালীন অ্যাম্বুলেন্স পরিষেবা দিয়েছিলেন, যার কারণে ব্রিটিশ সরকার তাকে লেফটেন্যান্ট কর্নেল উপাধি দেন। তাহলে তাকে কি করেন? ব্রিটিশ সরকার লেফটেন্যান্ট কর্নেল উপাধি দেন এবং তিনি হলেন প্রথম অসামরিক ব্যক্তি যিনি এই উপাধি পেয়েছিলেন। মোটামুটিভাবে আমাদের সুরেশ প্রসাদ সর্বাধিকারী সম্পর্কে এইটুকু তথ্য জানলেই যথেষ্ট। তাহলে এখান থেকে আমরা কি জানলাম না, তিনি যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়কে বাঘা যতীন নাম দেন, তিনি কলেজ অফ সার্জন অ্যান্ড ফিজিশিয়ান অফ বেঙ্গল, এখানে অ্যান্ড হবে, অ্যান্ড ফিজিশিয়ান অফ বেঙ্গল নামে একটি বেসরকারি হাসপাতাল প্রতিষ্ঠা করেন। আর প্রথম বিশ্বযুদ্ধের সময় আপাতকালীন অ্যাম্বুলেন্স পরিষেবা দেওয়ার জন্য ব্রিটিশ সরকার তাকে লেফটেন্যান্ট কর্নেল উপাধি দেয় এবং তিনি হচ্ছেন প্রথম অসামরিক ব্যক্তি যাকে ব্রিটিশ সরকার এই উপাধিটা দিয়েছিল।
তাহলে মোটামুটিভাবে আমরা সুরেশ প্রসাদ সর্বাধিকারী সম্পর্কে জানলাম। এরপর আমরা যার সম্পর্কে জানব তিনি হলেন চুনিলাল বসু। তাহলে এরপরে আমরা 9 নম্বরে যার সম্পর্কে জানব তিনি হলেন চুনিলাল বসু। এই চুনিলাল বসুকে না, তিনিও একজন চিকিৎসক ছিলেন। চিকিৎসা শাস্ত্র তো ছিলেনই, তার সাথে সাথে রসায়ন শাস্ত্রেও তিনি সমপারদর্শী ছিলেন। রসায়ন শাস্ত্রেরও তিনি সমপারদর্শী বা সমজ্ঞানী ছিলেন এই চুনিলাল বসু। ভারতীয় বিজ্ঞানীদের মধ্যে তিনি হলেন প্রথম রসায়নের অধ্যাপক। তাহলে রসায়নের বা রসায়ন শাস্ত্রের প্রথম বিজ্ঞানী যিনি অধ্যাপক হন। তাহলে রসায়ন শাস্ত্রের প্রথম বাঙালি বিজ্ঞানী যিনি অধ্যাপক হন। আর কি, দেশজ রসায়নে অবদানের জন্য কাশী মহামণ্ডল তাকে রসায়নাচার্য বলে উপাধি দেয়। তাকে কি উপাধি দেয়? রসায়নাচার্য উপাধি দিয়েছিল তাকে, চুনিলাল বসুকে। এছাড়াও তিনি বিভিন্ন বিষয়ে গবেষণা করেছিলেন। তার মধ্যে উল্লেখযোগ্য হল স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে বহুমূত্র রোগ, কুষ্ঠরোগ নিবারণের জন্য ইনজেকশন প্রস্তুতি, করবী ফুলের রাসায়নিক ক্রিয়া ও বিষক্রিয়ার বিশ্লেষণ এবং বিষপানের মাধ্যমে মানুষ এবং গরু এবং মহিষাদির যে মৃত্যু ঘটলে তাদের অন্ত্রগুলোকে কিভাবে ঠিক জীবাণুমুক্ত রাখা যায় সেই নিয়ে, বা তাদের পচন রোধ করা যায় সেই নিয়ে গবেষণা করেছিলেন। তো কলকাতা মেডিকেল জার্নাল, এছাড়াও কলকাতা মেডিকেল জার্নালের সম্পাদক ছিলেন। তাহলে চুনিলাল বসু কলকাতা মেডিকেল জার্নালের সম্পাদক ছিলেন। কিছু তিনি বইও লিখেছিলেন। তার লেখা বইগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো, তাহলে কি কি বই লিখেছিলেন? লেখা বইগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো ফলিত রসায়ন সূত্র, পল্লী শাস্ত্র। তাহলে ফলিত রসায়ন সূত্র, পল্লী শাস্ত্র ইত্যাদি গ্রন্থ বা ইত্যাদি বই তিনি রচনা করেন। এই হলো আমাদের চুনিলাল বসু সম্পর্কে আলোচনা। এবার আমরা যার সম্পর্কে আলোচনা করব তিনি হলেন বিধানচন্দ্র রায়। তাহলে এবার আমরা যার সম্পর্কে আলোচনা করব তিনি হলেন বিধানচন্দ্র রায়। তিনি কে ছিলেন এই বিধানচন্দ্র রায়? তাহলে 10 নম্বরে আমাদের বিধানচন্দ্র রায়। বিধানচন্দ্র রায় ছিলেন আমাদের পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী। তাহলে বিধানচন্দ্র রায় কে ছিলেন? পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী। তিনি 1961 সালে ভারতরত্নে ভূষিত হয়। তিনি 1961 সালে
ভারতরত্নে ভূষিত হন। 61 সালে ভারতরত্ন বা ভারতরত্নে ভূষিত হন। এখন এনার সম্পর্কে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো তিনি 1962 সালে 1 জুলাই মারা যান। 1962 সালে 1 জুলাই মারা যান বা পরলোক গমন করেন। পরলোক গমন করেন। এই 1 জুলাই শুধুমাত্র তার মৃত্যুদিন ছিল না, এই 1 জুলাই ছিল তার জন্মদিন। অর্থাৎ এই বিধানচন্দ্র রায় হচ্ছেন এমন একজন ব্যক্তি যিনি তার জন্মদিনেই মারা যান। তাকে স্মরণীয় করে রাখার জন্য এই 1 জুলাই চিকিৎসা দিবস হিসেবে পালন করা হয়। চিকিৎসা দিবস হিসেবে পালন করা হয়। তাহলে বিধানচন্দ্র রায় সম্পর্কে আমরা কি কি জানলাম? তিনি ছিলেন আমাদের পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী। তিনি মারা যান বা তিনি পরলোক গমন করেন 1962 সালে 1 জুলাই। এই 1 জুলাই তার জন্মদিনও ছিল। এই দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য চিকিৎসা দিবস হিসেবে পালন করা হয়। এরপরে যে ব্যক্তিটার কথা বলবো তিনি হলেন গিরীন্দ্র শেখর বসু। এই গিরীন্দ্র শেখর বসু কে ছিলেন? কলকাতা মেডিকেল কলেজের শারীরবিদ্যা বিভাগের একজন অধ্যাপক ছিলেন এই গিরীন্দ্র শেখর বসু। তিনি একজন মনোবিজ্ঞানী এবং রস সাহিত্যিক ছিলেন। তাহলে আমরা কি বলবো না, গিরীন্দ্র শেখর বসু ছিলেন মনোবিজ্ঞানী এবং রস সাহিত্যিক, অর্থাৎ সাহিত্য তিনি বিশেষ অবদান রেখেছেন। তিনি ভারতে সাইকো অ্যানালিটিক্যাল সোসাইটি স্থাপন করেছিলেন। তাহলে কি করেছিলেন? ভারতে সাইকো অ্যানালিটিক্যাল সোসাইটি স্থাপন করেন। আর কি করেন? মানসিক স্বাস্থ্য ঠিক রাখার জন্য কলকাতার উপকণ্ঠে তিনি তারই উদ্যোগে প্রতিষ্ঠিত হয় লুম্বিনী পার্ক। তাহলে কলকাতার উপকণ্ঠে তারই উদ্যোগে প্রতিষ্ঠিত হয় লুম্বিনী। আর কি হয়? তিনি মনোবিজ্ঞান বিষয়ে প্রথম বাংলা বই রচনা করেন। তিনি মনোবিজ্ঞান বিষয়ে প্রথম বাংলা বই রচনা করেন যার নাম স্বপ্ন। তাহলে কি রচনা করেন? মনোবিজ্ঞানের প্রথম বাংলা বই, যে বইটার নাম স্বপ্ন। তাহলে যদি বলা হয় স্বপ্ন কার লেখা? গিরীন্দ্র শেখর বসু। এটা কি বিষয়ক গ্রন্থ বা কি বিষয়ক বই? এটা হলো মনোবিজ্ঞান বিষয়ক বই। আর বেশ কয়েকটা ইংরেজি রচনাও তিনি করেছিলেন। কি কি? এভরিডে সাইকো অ্যানালাইসিস, কনসেপ্ট অফ রিপ্রেজেশন, কনসেপ্ট অফ রিপ্রেশন ইত্যাদি। তো মোটামুটিভাবে তোমাদের জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা হলো স্বপ্ন। এই দুটো, আর দুটো ইংরেজি বইয়ের কথা বললাম, এভরিডে সাইকো অ্যানালাইসিস লিখে দিই, এভরিডে সাইকো অ্যানালাইসিস আর কনসেপ্ট অফ রিপ্রেশন, কনসেপ্ট
অফ রিপ্রেশন। এই ছিল আমাদের গিরীন্দ্রসাগর বসু সম্পর্কে আমাদের আলোচনা। মোটামুটিভাবে আমরা এই কয়েকজন, অর্থাৎ আজকের ক্লাসে আমরা মোট 8 জন আর 9 জন চিকিৎসক সম্পর্কে জানলাম। এই 9 জন চিকিৎসক সম্পর্কে যতগুলো গুরুত্বপূর্ণ এমসিকিউ কোশ্চেন হবে বা হতে পারে সেগুলো তোমাদের এই ক্লাসের শেষে আমরা স্ক্রিনে দিয়ে দেব। তোমরা কতগুলো অ্যান্সার করতে পারছো আজকের ক্লাস দেখে অবশ্যই কমেন্ট করে জানাও।